আচ্ছা, মেইন ফিচার্স অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি বা এনএসডিপি। তো এটা আমরা পাচ্ছি এই যে সিবিএলএম এ, যদি আমরা প্রথম সিবিএলএম এ যাই, ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, সেটার দেখেন 31 নাম্বার পেজে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পাবো। এখানে খুব সুন্দর করে লেখা আছে যে মেইন ফিচার্স অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। তো মেইন ফিচার্স বা মেইন ফাংশন একই জিনিসই বোঝাচ্ছে। তো আমরা সবাই মোটামুটি ভালো মতো লিখতে পেরেছি এখানে কোশ্চেনটা। তবে কেউ আমি অল্প কয়েকজনকে পেয়েছিলাম যারা একটু ফুল লিখেছেন। তো এটা ফুল লেখা দরকার নাই। আমি আগেও বলেছিলাম যে কোশ্চেনের আমাদের অ্যান্সারটা একটু ভালো মতো করতে হবে, কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার থেকে আমাদের সময় বাঁচাতে হবে। তো এটা এমন একটা কোশ্চেন যেখানে আমরা সহজে সময় বাঁচাতে পারি। তো আমরা এখানে অ্যান্সার করব 4 থেকে 5টা, বেশি অ্যান্সার করার দরকার নেই। সর্বোচ্চ 5টা অ্যান্সার করতে পারি, অথবা 4টা, সর্বনিম্ন 3টা হলেও অ্যান্সার করতে হবে। সো যেহেতু এটা একটা কমন কোশ্চেন এবং প্রচুর আসে কোশ্চেনটা, তো আমরা চেষ্টা করব 4টা থেকে 5টা অ্যান্সার করতে। এবং এটার অ্যান্সার করব এইভাবে, এখানে দেখেন ফুল ফর্ম আছে মেইন ফিচার্স অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। তাহলে দেখেন এখানে লেখা আছে ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তো আমরা এই কথাটা লিখবো না, আমরা লিখবো এনটিভিকিউএফ, সংক্ষেপে লিখবো। ঠিক আছে? তো অনেকেই মানে আপনারা বেশিরভাগই এটা ঠিক মতোই অ্যান্সার করেছেন এবং শর্টকাটে লিখেছেন। তো কেউ কেউ ফুল লিখেছেন, তাদের জন্যই আমি বলতেছি যে আমরা এটা যদি আমরা লিখি, আমাদের এটা ইলাবোরেশন করে লেখার দরকার নাই। আমরা সংক্ষেপে 5টা পয়েন্ট দিব, আরো বেশি দিলে সমস্যা নাই। তারপরও দিব এইভাবে যে এনটিভিকিউএফ 1 নাম্বার পয়েন্ট বা একটা বুলেট পয়েন্ট দিয়ে লিখে দিতে পারি এনটিভিকিউএফ, তারপর সিবিটি এন্ড এ, তারপর কিউএএস কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম কিউএএস। এরপর আমরা নিচে চলে যেতে পারি, এই যে আরপিএল সংক্ষেপে ব্র্যাকেটে লেখা আছে রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং। এই 4টা দিতে কিন্তু আমাদের 1 মিনিটও সময় লাগার কথা না, সহজে আমরা দিতে পারি এনটিভিকিউএফ, সিবিটিএনএ, কিউএএস, আরপিএল। এরপর একই সাথে আরেকটা জিনিস দিতে পারি যে আন্ডার প্রিভিলেজ গ্রুপ, অ্যাক্সেস ফর আন্ডার প্রিভিলেজ গ্রুপ, অ্যাকুরেট লেবার মার্কেট এটসেট্রা দিতে পারি। বাট আমরা শর্টকাটে অ্যান্সার করব এখানে। এখানে ফুল ফর্ম লেখার কোনো দরকার নাই, এখানে আমাদের সময় বাঁচাতে হবে এই কোশ্চেনের ক্ষেত্রে। তো 1 নাম্বার কোশ্চেন আমরা মোটামুটি সবাই ভালো মতো লিখতে পেরেছি। মেইন ফিচার্স, অথবা আমি লিখে দিয়েছিলাম হোয়াট আর দ্য মেইন ফাংশন অফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। তো সবাই এটা ক্লিয়ার? সবাই এটা কিভাবে লিখবো সবাই তো ক্লিয়ার, তাই না? জি স্যার। জি, ধন্যবাদ। সবাই এটা মোটামুটি ভালো মতো অ্যান্সার করেছেন। যারা একটু ফুল লিখেছেন, ফুল লেখার কোনো দরকার নাই, এই সংক্ষেপে লিখবো। তো আমি দ্বিতীয় কোশ্চেনটা চলে আসি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল ডিফাইন কম্পিটেন্সি এন্ড ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমার 2 নাম্বার কোশ্চেনটা ছিল ডিফাইন কম্পিটেন্সি এন্ড ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো ডিফাইন কথাটা যখনই আসবে, এটার মানে হলো সংজ্ঞা দেওয়া বা সংজ্ঞা চাওয়া। ডিফাইন কথাটা দ্বারাই বোঝাচ্ছে যে একটা জিনিসের সংজ্ঞায়িত করো। ডিফাইন বলতে বোঝাচ্ছে সংজ্ঞায়িত করা। তো ডিফাইন কম্পিটেন্সি মানে বলতেছে যে কম্পিটেন্সির একটা কম্পিটেন্সিকে সংজ্ঞায়িত করো। আবার বলেছি এন্ড ডিফাইন ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মানে বলেছি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে সংজ্ঞায়িত করো। তো কম্পিটেন্সি সংজ্ঞা তো আমরা সবাই জানি, সবাই মোটামুটি লিখেছি। আর ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মানেই কিন্তু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অথবা সিএস, তিনটা জিনিসই একই কথা। তো এই কোশ্চেনে আমি যেটা চেয়েছিলাম যে কম্পিটেন্সির সংজ্ঞাটা এবং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস এর সংজ্ঞাটা আমি চেয়েছিলাম। তো অনেকে এখানে একটু ভুল বুঝেছে, অনেকে আবার এখানে 2বার কম্পিটেন্সি সংজ্ঞা লিখেছেন, অনেকে আবার ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞাটা ঠিকমতো লিখতে পারেননি। সেই ক্ষেত্রে আমি একটু দেখাই। কম্পিটেন্সি সংজ্ঞাটা অনেক জায়গায় রয়েছে। আচ্ছা, কম্পিটেন্সি সংজ্ঞাটা অনেক জায়গায় রয়েছে। স্যার ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর শুধু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একই জিনিস, তাই না? একই জিনিস, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এবং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অথবা সিএস। ঠিক আছে, তিনটা জিনিস কি একই জিনিস বোঝায়। তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞাতে আসার আগে আমরা
যেটা বলতে চাচ্ছি যে কম্পিটেন্সির সংজ্ঞাটা, এই যে প্রথম সিবিএলএম এ যদি আমরা পেজ নাম্বার 19-এ আসি, এখানে কিন্তু কম্পিটেন্সির সংজ্ঞা আছে, প্রথম লাইনটাই কম্পিটেন্সির সংজ্ঞা, বাট এখানে একটু বড় করে আছে। তো এছাড়াও আমরা আগে এই সিবিএলএম গুলো আগেও একদম মানে এই সিবিএলএম এর আগেও যে সিবিএলএম গুলো ছিল সেখানেও কম্পিটেন্সির একটা সংজ্ঞা আছে, যে কম্পিটেন্সি রেফার্স টু মেজারেবল এন্ড অবজারেবল নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড টু পারফর্ম এ জব ইন এ ওয়ার্ক প্লেস। তো এটা এই সংজ্ঞা দিলেও হবে, যে সংজ্ঞাই দেন। এখানে একটা সুন্দর সংজ্ঞা আছে কম্পিটেন্সির সংজ্ঞা পেজ নাম্বার 19-এ। এছাড়া কম্পিটেন্সির সংজ্ঞা আরো আছে 11 নাম্বার সিবিএলএম এও আছে কম্পিটেন্সির সংজ্ঞা, এটা পেজ নাম্বার 13-এ আছে, ওখানেও ভালো মতো সংজ্ঞা দেওয়া আছে। তো কম্পিটেন্সির সংজ্ঞা সবাই মোটামুটি দিতে পেরেছেন, এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি না আর। তো ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই সংজ্ঞাটা বা সিএস, সিএস এর সংজ্ঞাটা কিন্তু এই সিবিএলএম মানে 1-এ আছে। আমি আবার পেজ নাম্বার আসি, দেখেন পেজ নাম্বার 20, পরের পেজে পেজ নাম্বার 20-তে দেখেন এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস, এটাকে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলে। এখানে একটা সংজ্ঞা দেয়া আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইজ ডিফাইনিং অ্যাজ দ্য কম্পিটেন্সি এন্ড স্ট্যান্ডার্ডস অফ পারফরম্যান্স প্রিসক্রাইবড বাই industry and professional associations required for effective performance in the workplace। তো এই কথাটা দিলেও হবে। এছাড়া আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, এটা হলো ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞাটা এখান থেকেও সুন্দর করে লেখা আছে, সিবিএলএম 7-এ লেখা আছে। সিবিএলএম 7 সেটা আমি একটু দেখাই, 7 নাম্বার সিবিএলএম এ পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 এই যে ওপেন করেই রেখেছি আমি। তো এখানেও কিন্তু সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটাও সুন্দর, যে এখান থেকে আছে যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এখান থেকে আছে এই পর্যন্ত লিখলেই হবে, যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর অফেন রেফার্ড টু অ্যাজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরম্যান্স which set out skill, knowledge and attitude required to operate effectively in employment। এই সংজ্ঞাটা দিলেও হবে, এই সংজ্ঞাটা বেশ সুন্দর। যে কোনো একটা সংজ্ঞা সবসময় আপনারা মুখস্থ করে রাখবেন বা এটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা, এই সংজ্ঞাটা প্রচুর ইউজ হয়, এই টার্মটা প্রচুর আপনাকে জিজ্ঞেস করতে পারবে যে কোনো জায়গায়। সেই ক্ষেত্রে আমাকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস বা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তিনটা জিনিসই যেহেতু একই জিনিস, এইটার আমাকে সংজ্ঞাটা একটু মুখস্থ রাখতে হবে এবং এটার অ্যান্সারটা এইভাবে দিলেই বেটার, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এটা আমি খেয়াল করলাম যে অনেকেই একটু ওইখানে ঠিক মতো লিখতে পারেননি। তো যারা লিখতে পারেননি তারা কি এটা বুঝতে পেরেছেন, এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এই সংজ্ঞাটা আমরা কোনখান থেকে লিখবো আর কি? 11 নম্বর মডিউলের না 7 নম্বর মডিউলের 13 পাতা, তাই না স্যার? এটা হ্যাঁ হ্যাঁ, এটা আমরা যদি প্রথম মডিউলে চিন্তা করি, প্রথম মডিউলেও আছে। জি আচ্ছা, প্রথম মডিউলে কই আছে আমি দেখাই। 1 নাম্বার মডিউল বা 1 নাম্বার সিবিএলএম এও এই যে দেখেন 19 নাম্বার পেজেই কিন্তু লেখা আছে বড় করে কম্পিটেন্সি লেখা আছে, এবং 20 নাম্বার পেজে লেখা আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর যখন আমি এটা আমি ইসে যাব 7 নাম্বার সিবিএলএম, সরি কম্পিটেন্সির জন্য আমি যাব 11 নাম্বার সিবিএলএম এ, সেখানে পেজ নাম্বার 13-এ আছে, এবং কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো 7 নাম্বার সিবিএলএম এর পেজ নাম্বার 13-তে আছে। আপনার কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না, আরেকবার একটু বলবেন। আচ্ছা, আমি কন্টিনিউ করি তাও। 3 নাম্বার কোশ্চেন, মেনশন 3 কোয়ালিটি ইস্যু ইন টিভেট অফ বাংলাদেশ। এই কোশ্চেনটা অনেকেই লিখতে পারেননি। ঠিক আছে, কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? আমি বলেছি 3 বাংলাদেশের টিভেট। স্যার জি স্যার বলেন। 3 নম্বরে যাওয়ার আগে স্যার 2 নম্বর কোশ্চেনটা স্যার কম্পিটেন্সি এবং ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি অবশ্যই এই দুইটার সঙ্গে আলাদাভাবে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে তো দুটো আলাদা জিনিস দেয়া আছে। তাহলে ওই যে এক ভাই বলছিলেন যে
দুইটার সংজ্ঞা কম্পিটেন্সি এবং ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি দুইটার সংজ্ঞা একই, তাহলে দুইটার সংজ্ঞা তো এক হবে না। না, এখানে যদি দুটোর আলাদা করে আসছে আলাদাই লিখতে হবে অবশ্যই। দুটার সংজ্ঞা একই জি না। স্যার। কম্পিটেন্সি একটা জিনিস, কম্পিটেন্সি কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এই তিনটা জিনিস নিয়ে কি বলা হয়, এটাকে বলা হয় কম্পিটেন্সি। কম্পিটেন্সি। আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা আলাদা জিনিস। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একটা জিনিস, স্যার কম্পিটেন্সি একটা জিনিস। স্যার স্যার হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমরা এইভাবে ডেফিনিশনটা দেওয়া যায় কিনা, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইজ দ্য স্পেসিফিকেশন অফ পারফরম্যান্স ফর এ পার্টিকুলার অকুপেশন। পার্টিকুলার অকুপেশন বললে হবে না, কারণ এই জিনিসটা আসতে, ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা আসবে আপনার হলো ইন্ডাস্ট্রি থেকে। তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কথাটা বলার আগেই কিন্তু আপনার ওই ইন্ডাস্ট্রির ইউজেসটা আসবে, ইন্ডাস্ট্রির কথাটা আসবে। আমি সংজ্ঞাটা একবার তারপরও দেখাই। আচ্ছা আচ্ছা, আমি প্রথম সিবিএলএম এ আসি। দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লেখা রয়েছে, ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ারটা স্যার, দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। কম্পিটেন্সি জি, স্ট্যান্ডার্ড। তো দেখতে এখানে পাচ্ছি। কিন্তু বলেছে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইজ ডিফাইনিং অ্যাজ দ্য কম্পিটেন্সি অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স। এই কথাটুকু কিন্তু আপনি বলেছেন, এটুকু পর্যন্ত ঠিক আছে। তারপর বলেছে দেখেন প্রেসক্রাইব বাই ইন্ডাস্ট্রি। এই কথাটা বলতেই হবে। কোথা থেকে আসতেছে? এটা ইন্ডাস্ট্রি থেকে আসতেছে। and professional occupations associations require for effective performance in a workplace। কথাটা বলতেছে যে ওয়ার্ক প্লেসে ঠিকমতো কাজ করার জন্য আমার যে যে কম্পিটেন্সি এবং পারফরমেন্স লাগবে, স্ট্যান্ডার্ডের পারফরমেন্স লাগবে, সেগুলো একটা জায়গায় লিপিবদ্ধ করা আছে এবং এটা প্রেসক্রাইব করা আছে কার থেকে? ইন্ডাস্ট্রি থেকে প্রেসক্রাইব করা আছে। এই জিনিসটা যেখানে আছে সেটাই বলতেছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো আমি আবার ওই যে 7 নাম্বার সিবিএলএম এ যাই, ওখানে সংজ্ঞাটা আরো সুন্দর, আমি ওখানে দিয়ে আরো একবার দেখাই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলেছে। দেখেন ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অফেন রেফার টু এস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মানে বলেছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডকে মাঝে মাঝে আমরা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডও বলে থাকি। তার মানে দুটো কথাই একই জিনিস, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অথবা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অথবা সংক্ষেপে সিএস, এই তিনটা কথাই একই জিনিস, ঠিক আছে? তাহলে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অথবা সিএস ও হতে পারে, যে কোনো একটা। যদি কোশ্চেন সিএস আসে তাহলে এইটুকু লিখবো সিএস, তারপর লিখে তারপর শুরু করব আর, এখান থেকে শুরু করব। আর ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স হুইচ সেট আউট স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড টু অপারেট ইফেক্টিভলি ইন এমপ্লয়মেন্ট, ঠিক আছে? তো আমরা এই যে দুইটা জায়গা থেকে সংজ্ঞা দেখলাম, যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হবে। এছাড়া অনেক সিবিএলএম এও আরো অনেকটা জায়গায় সংজ্ঞা আছে, কিন্তু আমার কথাটা যেটা হলো এখানে ইন্ডাস্ট্রির কথাটা লেখা থাকবে, যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা প্রেসক্রাইব করা হয় কার থেকে? ইন্ডাস্ট্রি থেকে, বা ইন্ডাস্ট্রি এটা ডিটারমাইন করে, এই কথাটা যেন উল্লেখ থাকে। এই সংজ্ঞার মধ্যে এই কথাটা উল্লেখ থাকাটা হলো বেশি ইম্পর্টেন্ট জিনিস। Sir, second number question and answer CBL number 7, page number 13, right? হ্যাঁ, সিবিএলএম নাম্বার যদি 7 এবং এটা পেজ নাম্বার 13-এ এই সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে। আপনারা 1 নাম্বার সিবিএলএম এও পাবেন, বাট আমি প্রেফার করি এই সংজ্ঞাটা মুখস্থ করতে। এই সংজ্ঞাটা মুখস্থ করা ইজি 13 নাম্বার পেজে, এবং এই সংজ্ঞাটা প্রচুর ইউজ হয় দেখে আমি চাই মুখস্থ করে ফেলেন অলরেডি। মানে মুখস্থ ঠিক না, মানে যতটুকু সম্ভব মনে রাখা যায়, মানে একটু ভালো মতো মুখস্থর কাছাকাছি পর্যায়ে চলে যাওয়া উচিত এটা। Yes, sir, thank you. Sir, নেটওয়ার্কের কারণে একটু মিস করেছিলাম। স্যার, 1 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা কত নাম্বার সিবিএলএম এ আছে? আচ্ছা, 1 নাম্বারটা হলো এটা হলো মেইন ফিচার বা মেইন ফাংশন অফ এনএসডিপি। এটা তো একটা কমন কোশ্চেন। এটা মনে হয় পেজ নাম্বার, আমি একটু দেখি 1 মিনিট। 31 এ আছে স্যার। আচ্ছা, এটা এই পেজ নাম্বার 31 এ আছে, ঠিক আছে? এটা একটা কমন কোশ্চেন। এটা Sir, কিন্তু CBLM আপনারা অ্যানসার যখন করবেন, এটা হ্যাঁ সিবিএলএম 1 এর 31 নাম্বার পেজে এটা অ্যানসার করবেন সংক্ষেপে, স্যার, এনটিভিকিউএস, সিবিটিএন, কিউএস, স্যার। আরপিএল। জি বলেন। মেন ফাংশন অথবা ফেসার তো একই কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এনএসডিপি। এখন আমরা যদি স্যার এখানে যে 5টা লিখি, পয়েন্ট তো অনেকগুলো আছে, 5টা যদি লিখি, এই 5টার মধ্যে এনটিভিকিউএফ, সিবিটিএন, কিউএস, আরপিএল এবং লাস্ট অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন। এখন আমরা যদি এইভাবে না লিখি, যদি প্রথমে যদি অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন, এনটিভিকিউএফ, সিবিটিএন, আরপিএল, কিউএস, তাহলে কি সমস্যা স্যার এই যে পয়েন্টগুলো এলোমেলো হলে? না না না, পয়েন্ট এলোমেলো, এখানে পয়েন্ট এলোমেলো হওয়ার কোনো সমস্যা নাই। যেটা আগে ইচ্ছা পরে দিতে পারেন।
আমার কথাটা হলো এটা হলো আপনি একটু সংক্ষেপে দিবেন, কারণ কি এখানে আপনার সময় বাঁচাতে হবে। এই কোশ্চেনের জি স্যার। অ্যান্সারটা আসে, তো এখানে একটু যদি এসে যায় তখন আমরা কি করব, এখানে সংক্ষেপে লিখে আমার সময়টা সেভ করব যাতে অন্য কোশ্চেনে আমি সময়টা দিতে পারি। ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার, তো ঠিক আমি আছে 3 স্যার। নাম্বার কোশ্চেনে আসি। 3 নাম্বার কোশ্চেনে অনেকেই বুঝতে পারেনি, এই জন্য 3 নাম্বার কোশ্চেনটা আসতেছে যে মেনশন 3 কোয়ালিটি ইস্যু এন্ড টিভেট অফ বাংলাদেশ। ঠিক আছে? আহ, স্যার সরি একটু ইন্টারাপ্ট করছি স্যার, 1 নাম্বার কোশ্চেনের কি 10টা ফিচারের নেমই দিতে হবে? না না, এই কথাটাই আমি বলছিলাম। কি বলছেন আপনি? স্যার নাসিমা। আচ্ছা ম্যাডাম, আপনি আপনি কি এটা ওই অ্যাসেসমেন্টের সময় তো দিয়েছিলেন তাই না? জি স্যার দিয়েছি, সবগুলো দিয়েছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি সবই দিয়েছেন, আমি খেয়াল করেছি। ম্যাডাম এটা কিন্তু সবগুলো দিতে হবে না, ঠিক আছে? জি স্যার। এখানে আপনি 4 থেকে 5টা দিবেন, সব সব দিলে সমস্যা নাই। আহ, সব দিতে মানা করতেছি কারণ আপনি সময় কুলাতে পারবেন না। জি ঠিক স্যার। আছে? কোশ্চেনে আরো 20টা কোশ্চেন, আরো 19টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে। তো এখানে সব দেওয়ার কোনো প্রয়োজন নেই। 4টা 5টা দিবেন, মিনিমাম 4টা দেওয়ার ট্রাই করবেন। তো 4টা 5টা দিলেই হবে, 5টা দিলেও হবে, কিন্তু মানে এখানে সব দিতে দেওয়ার কোনো দরকার নেই। এবং বড় করে লিখবেন না, এটা কিন্তু সংক্ষেপে লিখবেন, এই কথাটাই বারবার বলছি। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে 3 নাম্বার কোশ্চেন, মেনশন 3 কোয়ালিটি ইস্যু ইন টিবেট অফ বাংলাদেশ। তাহলে আমি বলেছি 3টা কোয়ালিটি ইস্যু নিয়ে কথা বলতে। ঠিক আছে? তো এখানে কিন্তু অনেকেই আপনারা ভুল লিখেছেন। কোশ্চেনটা কি বুঝতে পারেননি নাকি? আনন্দী ম্যাডাম আছেন নাকি? জি স্যার, আছি স্যার। আপনি এই কোশ্চেনটা বুঝতে পারেননি তাই না? জি স্যার, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি কোশ্চেনটা দেখাচ্ছি। আপনি তারপরেও লিখেছেন, ধন্যবাদ। কোনো জায়গা ফাঁকা রেখেননি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেহেদী হাসান স্যার, আপনিও তো বোধহয় একই কাজই করেছেন এই 3 নাম্বার কোশ্চেনটা, তাই না? আছেন কি? আচ্ছা, সমস্যা নাই। কোশ্চেনটা বুঝতে পারেনি, আমি কোশ্চেনটা একটু দেখাই। আপনারা অনেকেই এখানে এই লার্নিং আউটকাম লিখেছেন এইটার, বাট আমি একটু দেখাই। প্রথম সিবিএলএম এ ফিরে আসি। এটা আচ্ছা, এই যে ইনফরমেশন শিট 1.21, এই যে সিবিএলএম এর ইনফরমেশন শিট 1.21 এ আসলে এখানে কোয়ালিটি ইস্যু অফ টিভেট এটা নিয়ে কিছু কথা বলা রয়েছে। তো অনেকেই কোশ্চেনটা বুঝতে পারেননি। আপনারা এই যে লার্নিং আউটকাম যেটা লিখেছেন, লার্নিং অবজেক্টিভ, 3টা লার্নিং অবজেক্টিভ লিখেছেন যে illustrate quality issue in TVET, identify and interpret the components of quality assurance manual, interpret the parts of course accreditation document। তো এইটা হলো এই ইনফরমেশন শিটের থেকে আমি কি কি শিখবো সেই আউটকাম গুলো এখানে রয়েছে। এই ইনফরমেশন শিটের লার্নিং আউটকাম এইটা। কিন্তু আমি কোশ্চেনটা করেছিলাম যে মেনশন 3 কোয়ালিটি ইস্যু ইন টিভেট সেক্টর অফ বাংলাদেশ। বাংলাদেশ টিভেট সেক্টরের 3টা কোয়ালিটি ইস্যু নিয়ে আমি একটু লিখতে বলেছিলাম, যে 3টা কোয়ালিটি ইস্যু একটু মেনশন করেন, কিন্তু জানা। তো সেইটা আমি এখানে না, সেইটা আমি যদি দেখি, এই যে এই লার্নিং অবজেক্টিভের নিচে দেখেন কোয়ালিটি ইস্যু ইন টিবেট মে বি ভেরিড ইন কান্ট্রি টু কান্ট্রি। ঠিক আছে? বলেছে যে টিবেটের কোয়ালিটি ইস্যু ভ্যারি করে। তারপরের লাইনটা দেখেন যে দ্য কমন কোয়ালিটি ইস্যু অফ ট্র্যাডিশনাল টিবেট ইন বাংলাদেশ আর ইলাস্ট্রেটেড বিলো। তাহলে বলতেছে যে বাংলাদেশের টিবেট সেক্টরে যে কমন কিছু কোয়ালিটি ইস্যু নিয়ে ঝামেলা হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু নিচে লেখা রয়েছে। এই যে দেখেন রোমান অক্ষরে 1 2 3 4 দিয়ে এখানে 9 10 আরো বেশি 12 আরো পরের পেজেও হয়তো আছে, অনেকগুলো কথা লেখা আছে। ঠিক আছে? তো এইগুলোই কিন্তু এই কোয়ালিটির ইস্যু। ঠিক আছে? এখান থেকে আমি ছোট ছোট দিতে পারি। এই যে 10 নাম্বার যদি দেখি, ল্যাক অফ রিসোর্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে? তারপর ছোট প্রথমটা থেকেও ছোট ছোট করে দিতে পারি, কারেন্ট ট্র্যাডিশনাল টিবেট সিস্টেম হ্যাজ নো ন্যাশনাল কনসিস্টেন্ট অ্যাপ্রোচ টু কোয়ালিটি অ্যাসুরেন্স। তো এইখান থেকে এই বাক্যটাকে স্যার ভাইয়া সুন্দর করে সংক্ষিপ্ত করে দিল, নট কনসিস্ট অ্যাবাউট টিবেট কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আমি ছোট করে বলছিলাম স্যার, আমি এইভাবে লিখছিলাম স্যার, যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এইভাবে লিখলেই হবে, ছোট করে লিখে দিতে হবে। নট কনসিস্ট অ্যাবাউট টিবেট কোয়ালিটি অ্যাসুরেন্স, শুধু এটা কনসিস্টেন্ট আগে নট লেখা, তারপরে টিবেট লেখা কোয়ালিটি অ্যাসুরেন্স।
রাইট, এটা আমাকে ছোট করে লিখতে হবে, ঠিক আছে? জি তো জি এখানে আছে, আমি আবার এই ইনফরমেশন শিটে সেলফ চেকেও এই কোশ্চেনটা আছে। আমি সেলফ চেকে চলে যাই, দেখাই পরের পেজে, পেজ নাম্বার 64। এই দেখেন সেলফ চেকে কোশ্চেন করেছে মেনশন 5 কোয়ালিটি ইস্যু ইন টিবেট অফ বাংলাদেশ, ঠিক আছে? আমি ওখানে লিখেছি মেনশনের 5 এর জায়গায় 3 দিয়েছি বা 2 দিয়েছি। তো তখন দেখেন এই সেলফ চেকের অ্যান্সার শিট পরের পেজে রয়েছে, ঠিক আছে? পেজ নাম্বার পরের পেজেই রয়েছে, 64 নাম্বার পেজেই রয়েছে। তো সেখানে দেখেন এই একই কথাগুলোই এখানে লেখা রয়েছে। তো এখান থেকে আমি ছোট করে 2টা 3টা লিখে দিব। তো এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পেরেছি যে মেনশন কোয়ালিটি ইস্যু ইন টিবেট অফ বাংলাদেশ, এটার অ্যান্সারটা আমরা কোথা থেকে লিখব? জি এটা স্যার। ঠিক আছে। কিন্তু তারপরে স্যার অনেকেই আমরা ঠিকমতো অ্যান্সার দিতে পারিনি। সি নাম্বারটা লিখছিলাম কারিকুলাম নট বেসড অন নিড, কারিকুলামটা লিখে নট বেসড অন নিডের ব্যাপারে। রাইট, এটা তখন- আমাকে ছোট ছোট করে লিখলেই হয়ে যাবে, Yes. এটা সমস্যা নাই, ঠিক আছে? আর স্কিল ট্রেনিং আর প্রবলেমেটিক্স। আচ্ছা, এখন আমি আসি 4 নাম্বার কোশ্চেনে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন তো সবার ক্লিয়ার হয়েছে, সবাই কি বুঝতে পেরেছেন আমরা কোনখান থেকে লিখবো, ছোট করে লিখবো বা কি কতটুক লিখবো, আমরা তো বুঝতে পেরেছি, রাইট? আমরা এখন জি স্যার। হ্যাঁ, তো যারা যারা এটা একটু বুঝতে পারেনি তারা এখন কিন্তু এটা একটু মার্ক করে রাখেন, যে এই কত নাম্বার পেজে, 64 নাম্বার পেজে রয়েছে প্রথম সিবিএলএম এ, এখনই মার্ক করে রাখতে পারেন, ঠিক আছে? তো এরপরে আমি যেটা আসি, what is the reason of having prevoc 1 and prevoc 2 in the framework? 4 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? what is the reason of having prevoc 1 and prevoc 2 in the framework? এই যে আমি লিখেছি in the framework, ফ্রেমওয়ার্ক মানে কি বুঝাচ্ছে বলেন তো, একজন আমাকে বলেন ফ্রেমওয়ার্ক দ্বারা কি বুঝাচ্ছে? এনটিভিকিউএফ, এনটিভিকিউএফ দেখলাম ওইটাই স্যার, এনটিভিকিউএফ না? রাইট আমাদের শিক্ষা কাঠামো যেটা এনটিভিকিউএফ বলা হয়। রাইট রাইট, আমি এখানে ফ্রেমওয়ার্ক দ্বারা বুঝাচ্ছি, আমরা এনটিভিকিউএফ বলেছি না? জি স্যার। এনটিভিকিউএফ এ এফটা কি, লাস্টের এফ? জি স্যার। কোয়ালিফিকেশন, না না, Framework. ফ্রেমওয়ার্ক। লাস্টের framework. সরি ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক, জি ঠিক আছে? জি স্যার। তো আমি জি, এই স্যার। কোশ্চেনটা এইভাবে দিতে পারি, হোয়াট ইজ দ্য রিজন অফ হ্যাভিং প্রিভোক 1 এন্ড প্রিভোক 2 ইন এনটিভিকিউএফ, এভাবে কি দিতে পারতাম না? অবশ্যই স্যার। পারতাম, কিন্তু এখানে অনেক সময় এই কথাটা না লিখে সরাসরি শুধু লেখে ইন দা ফ্রেমওয়ার্ক, ঠিক জি, আছে? স্যার। হোয়াট ইজ দ্য রিজন অফ হ্যাভিং প্রিভোক 1 এন্ড প্রিভোক 2 ইন দা ফ্রেমওয়ার্ক, তাহলে এই ফ্রেমওয়ার্ক মানে কি? এনটিভিকিউএফ। এনটিভিকিউএফ এর যে ফ্রেমওয়ার্ক, ও সেই ফ্রেমওয়ার্কটা মানে এনটিভিকিউএফ এর লাস্টে যে এফ দিয়ে যে ফ্রেমওয়ার্কটা বুঝাচ্ছে, সেই ফ্রেমওয়ার্কটা এখানে এই ফ্রেমওয়ার্ক কথাটা না থাকলেও থাকতে পারে এনটিভিকিউএফ, ডাইরেক্ট এনটিভিকিউএফ লেখাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা ছিল যে প্রিভোক 1 এন্ড প্রিভোক 2 এইটা ফ্রেমওয়ার্কে কেন, বা এনটিভিকিউএফ এ এই যে প্রিভোকেশনাল 1 এবং প্রিভোকেশনাল 2 এটা কেন যুক্ত করা হয়েছে, ঠিক আছে? সমাজের আপনি যেটা বলছিলেন আমি সেটাই লিখছি, ফর পোর এন্ড আন্ডার প্রিভিলেজ হু হ্যাভ লো লিটারেসি ল্যাঙ্গুয়েজ লিটারেসি, কোন যাদের সমাজের অবহেলিত যারা, ডিসঅ্যাডভান্টেজ পিপল অফ দ্য সোসাইটি, দোজ ডু নট হ্যাভ এনি লিটারেসি নিউমারেসি, এরকম হবে মনে হয়। অ্যাক্সেস Right, ইজিয়ার right, ঠিক আছে। ইনটু ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এটা ঠিক আছে, ইজিলি অ্যাক্সেস ইনটু ফ্রেমওয়ার্ক। সমস্যা নেই, এটা মোটামুটি, হ্যাঁ এটা সবাই মোটামুটি ঠিক মতো লিখতে পেরেছেন। তো আমি একটু আচ্ছা স্যার, এটা যদি আমি লিখি প্রিভোক 1 and প্রিভোক 2 for poor and underprivileged group। হ্যাঁ আমি একটু হ্যাঁ, এখানে নিয়ে যাই। তারপর লো লিটারেসি এন্ড নিউমারেসি টু ইজিলি অ্যাক্সেস ইনটু দ্য পরের এনটিভিকিউএফ অর অংশটাকে দিতে ফ্রেমওয়ার্ক। হবে না এতটুকু দিলেই হবে? আচ্ছা আমি বলছি, এটার অ্যান্সারটা বলছি একটু। ওই ছকের কাছে আছে, 6টা ছক আছে যে ওখানে আছে। আপনারা একটু মাইক্রোফোনটা মিউট, এটা মিউট করেন, নয়েজ আসছে অনেক। আচ্ছা, এটা এই যে পেজ নাম্বার 34, ঠিক আছে? আমি একটু জানতে চাই যে ফারদিন ফেরদৌস আপনি কি আছেন নাকি? স্যার নিচে স্যার 4 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফারদিন ফেরদৌস আপনি আছেন? আপনি এখানে কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি থাকলে একটু আমাকে একটু জবাব দিন।
আচ্ছা ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না আছেন কিনা। যাই হোক, আমি এটার অ্যান্সারটা দেখাচ্ছি, সেটা হলো স্যার সে আছে, মেসেজ করেছে। আচ্ছা আছেন। আচ্ছা আমি একটু কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার করি এখানে দেখানোর জন্য। উনি একটু মনে হয় কোশ্চেনটা বুঝতে পারেননি অথবা কোনো কারণে লিখতে পারেননি, সে কারণে আমি ওনার কথা বললাম। যাই হোক, সেটা সমস্যা না। তো এই কোশ্চেনটা, এই যে আমি যদি আসি, এই যে পেজ নাম্বার, এটা কত, পেজ নাম্বার 34 এ এই যে এনটিভিকিউএফ এর এই যে এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট। এই প্যারাটায় বেশ কিছু কথা লেখা আছে যেটা জি খুবই ইম্পর্টেন্ট। এখানে 2-3টা কোশ্চেন চলে আসছে। তো আমরা, কোশ্চেনটা ছিল প্রি ভোকেশনাল 1 এবং প্রি ভোকেশনাল 2, এটা আমি কেন টিভেটের যুক্ত করেছি এই কথাটা। তাহলে এইটার অ্যান্সারটা আসতেছে, দেখেন এখান থেকে, যে টু প্রি ভোকেশনাল লেভেল, ঠিক আছে, টু প্রি ভোকেশনাল লেভেল কেন যুক্ত করা হয়েছে? টু অ্যালাউ ইজিয়ার অ্যাক্সেস টু ফর্মাল টিভেট ফর কাদের জন্য? পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ। ঠিক আছে, শুধু যদি লেখেন পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ, ধরেন আপনার হাতে সময় নাই, আপনি লিখতে পারছেন না তেমন কিছু, অন্য কোশ্চেনের জন্য আপনার একদম সময় শেষ হয়ে গেছে, ফর পুয়ার অ্যান্ড আন্ডার প্রিভিলেজ গ্রুপ এইটুকু লিখলেও কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, মানে মানে প্রিভক 1 এবং প্রিভক 2 কেন যুক্ত করা হয়েছে, তখন আপনি বলবেন যে ফর পুয়ার অ্যান্ড আন্ডার প্রিভিলেজ গ্রুপ, এইটুকু বললেই বোঝা যাবে। যদি আরেকটু সুন্দর করে লিখতে চান তাহলে লিখতে পারেন, যদি আরেকটু সুন্দর করে লিখতে চান তাহলে এখান থেকে লিখতে পারেন, টু অ্যালাউ ইজিয়ার অ্যাক্সেস টু ফর্মাল টিভেট ফর পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ, এইটুকু লিখলেও হবে, টু অ্যালাউ ইজিয়ার অ্যাক্সেস টু ফর্মাল টিভেট পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ। যদি আরো একটু বড় লিখতে চান সেই ক্ষেত্রে who might not have sufficient formal schooling or lack of literacy, এইটুকু লিখলেও পারেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি না খুব বেশি বড় করার দরকার নাই, আবার একদম ছোট করলে অনেক সময় খারাপ লাগে। তো আপনি এইটুকু লিখতে পারি, টু অ্যালাউ ইজিয়ার অ্যাক্সেস টু ফর্মাল পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ who might not have sufficient formal schooling and lack of literacy, কথাটা লিখতে পারি, অথবা who might not have sufficient formal schooling, এই পর্যন্ত লিখতে পারি, যেটা যেটা যার সুবিধা হয় সেভাবে লিখবো। কিন্তু এখানের মূল ইম্পর্টেন্ট কথাটা যতটুকুই লিখি না কেন, ফর পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ, এই কথাটা যেন সবসময় থাকে, এটা হলো এখানকার ইম্পর্টেন্ট বিষয়। স্যার যদি যদি এইটুক লেখা হয় সময় সংক্ষিপ্ত হবে, যে ফর পোর অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ, হ্যাঁ হ্যাঁ লিখতে হবে স্যার? হ্যাঁ, হবে হবে, ফর পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ এইটুকু লিখলেও হবে। এটার মেইন, এই কোশ্চেনটার মেইন ওয়ার্ড গুলো হলো এই কয়টা ওয়ার্ড, ফর পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ। ঠিক আছে, এইটুকু লিখলেও হবে। আর যদি চান তাহলে হু মাইট নট হ্যাভ সাফিসিয়েন্ট ফর্মাল স্কুলিং, এই কথাটাও অ্যাড করতে পারেন যদি হাতে সময় থাকে। ঠিক আছে, যেহেতু এটা একটা কমন কোশ্চেন, প্রায়ই আমরা এই কোশ্চেনের সম্মুখীন হই রিটেন অ্যাসেসমেন্টের সময় বা রিটেন টেস্টে এই কোশ্চেনটা খুবই কমন আসে, সেহেতু এটা সবাই যেন ক্লিয়ার হয় সেটা বোঝানোর জন্য। তো আমি বলতেছি এটার অ্যান্সার কি হবে, ফর পুয়ার অর আন্ডার প্রিভিলেজ গ্রুপ হু মাইট নট হ্যাভ সাফিসিয়েন্ট ফর্মাল স্কুলিং এন্ড ল্যাক অফ লিটারেসি। এই কোশ্চেনের অ্যান্সার সবাই ক্লিয়ার, তাই তো? সিবিএল 1 এ এটা পেজ নাম্বার কত? হ্যাঁ, পেজ নাম্বার এটা লিখে রাখেন 34। 34, ওকে স্যার। পেজ নাম্বার 34। এরপরে 5 নাম্বার কোশ্চেন, এটাও সবাই অ্যান্সার দিতে পেরেছিলাম, যে হোয়াট আর দ্য অ্যাড্রেস ইস্যুড ইন দ্য পলিসি। ঠিক আছে, হোয়াট আর দ্য অ্যাড্রেস ইস্যুড ইন দ্য পলিসি, তাহলে এই পলিসি বলতে আমি কি বুঝাচ্ছি বলেন তো কেউ একজন? এনএসডিপি কিনা স্যার? রাইট, পলিসি বলতে আমি বুঝাচ্ছি এনএসডিপি। তাহলে হোয়াট আর দ্য অ্যাড্রেস ইস্যুড ইন দ্য পলিসি, তাহলে কি আমরা ওই যে ফিচার বলেছিলাম না, ফিচারের আগেই কিন্তু অ্যাড্রেস ইস্যু কথাটা আছে। আমি আবার নিয়ে যাই, আমি আবার ওই পেজে চলে আসি। এই যে ফিচার্স আছে, ঠিক আছে, ফিচার ছিল স্যার। জি আরেকবার বলে না। আচ্ছা, ফিচারের পরে আমরা
স্যার পলিসি মানে হচ্ছে এনএসডিপি, আর যদি এখানে এনএসডিএ থাকতো তাহলে কিন্তু পলিসি হতো না স্যার। হ্যাঁ, এনএসডিএ থাকলে পলিসি হতো না, বাট এনএসডিএ থাকবে না, এখানে থাকবে এখন থেকে যেটা হবে, এখন থেকে এখানে এনএসডিপি বা পলিসি থাকবে, অথবা পলিসি না থাকলেও এখানে উল্লেখ করা থাকবে এনএসডিপি। ঠিক আছে, তো এইটার আছে হলো আচ্ছা, এই যে পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29 এ বলতেছে কি, Provision of demand. আচ্ছা Private একটা principal মিনিট, and একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এই যে পলিসি, এইখান থেকে পলিসির কথাটা রয়েছে। ঠিক আছে, দ্য পলিসি অ্যাড্রেস এ নাম্বার অফ স্ট্র্যাটেজিক এরিয়া ফর স্কিল ডেভেলপমেন্ট। তাহলে বলতেছে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য এই পলিসি কতগুলো অ্যাড্রেস করেছে, কতগুলো স্ট্র্যাটেজিক এরিয়া অ্যাড্রেস করেছে। ঠিক আছে, কতগুলো স্ট্র্যাটেজিক এরিয়া অ্যাড্রেস করেছে। তাহলে আমার কোশ্চেন ছিল হোয়াট আর দ্য অ্যাড্রেস ইস্যুড ইন দ্য পলিসি। তো ওখানে অ্যাড্রেস না থেকে স্ট্র্যাটেজিক ইস্যু না থেকে স্ট্র্যাটেজিক এরিয়াও থাকতে পারে, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিক এরিয়া অ্যাড্রেস ইন দ্য পলিসি, এভাবেও থাকতে পারে। অথবা ওখানে থাকতে পারে হোয়াট আর দ্য রোল অ্যাড্রেস ইন দ্য পলিসি, এভাবেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সেই সকল ক্ষেত্রে অ্যান্সার হবে এই জিনিসটা। ঠিক আছে স্যার, স্যার ওইখানে ইস্যু অবলিক স্ট্র্যাটেজিক এরিয়া অবলিক পলিসি, এই অবলিক অবলিক দিয়ে প্রশ্নগুলো হলে স্যার আমাদের জন্য সুবিধা হয়। অবলিক রোল, অবলিক অবলিক রোল, জি স্যার, রোল। ঠিক আছে, তো স্ট্র্যাটেজিক এরিয়া বলতে পারে ইস্যু, হ্যাঁ স্ট্র্যাটেজিক এরিয়া বলতে পারে, ইস্যু বলতে পারে, অথবা রোল বলতে পারে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলে আমি অ্যান্সার করব কি, এই কোশ্চেনটাও দেখবেন ওই যে ফিচার্স বা ফাংশন পড়েছিলাম না, হোয়াট আর দ্য ফিচার্স অফ এনএসডিপি, ওইটার মতো করেও এখানেও আমি অ্যান্সার দিব, কিরকম 4 থেকে 5টা অ্যান্সার দিব এবং সংক্ষেপে অ্যান্সার করার চেষ্টা করব। যেমন দেখেন কোয়ালিটি অ্যাসুরেন্স, এটাকে কিউএ দিয়ে লিখতে পারি। কম্পিটেন্সি বেসড ট্রেনিং, এটাকে আমি সিবিটি লিখতে পারি। ঠিক আছে, তো এই প্রথম থেকে লিখি প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন, এটুকু লিখলেই হবে। প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন, এটা একটা পয়েন্ট দিলাম। তারপরে ধরেন কম্পিটেন্সি বেসড ট্রেনিং, এটা একটা পয়েন্ট দিলাম। কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএ, এটা একটা পয়েন্ট দিলাম। এবং লাস্টের দিকে ছোট ছোট কিছু পয়েন্ট দিতে পারি, যে টিভেট ফিন্যান্সিং, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এরকম 5টা পয়েন্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই ইস্যুর কথাটা আসলে বা এই অ্যাড্রেস, ইস্যু অ্যাড্রেস বা স্ট্র্যাটেজিক এরিয়া অ্যাড্রেস, এই কোশ্চেনটা আসলে আমরা অ্যান্সার দিব কোথা থেকে, পেজ নাম্বার 29, সিবিএলএম 1 এর পেজ নাম্বার 29। এবং এটা আমরা 4 থেকে 5টা অ্যান্সার দিব। এটাও কিন্তু আমরা ফুল লিখবো না, কারণ ফুল লেখার আমার প্রয়োজন নেই, 5টা লিখলেই এনাফ। ঠিক আছে, 4টা লিখলেও হবে, 4টা লিখলেও হবে, 5টা লেখা ট্রাই করবো, 5টা লিখলে এনাফ। ছোট দেখে আমরা 5টা লিখবো। এরপর আছে 6 নাম্বার কোশ্চেনে, বলছে ডিফাইন এনটিভিকিউএফ, হাউ মেনি লেভেলস আর ইন দা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তাহলে ডিফাইন এনটিভিকিউএফ, আমি আগেই বলেছি ডিফাইন কথাটা থাকলে দ্বারা এখানে আমি কি বুঝবো, ডিফাইন থাকলে বুঝবো আমাকে সংজ্ঞা দিতে হবে। তো আমরা কিন্তু অনেকেই এনটিভিকিউএফ, এখানে কিন্তু আমরা লিখেছি ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এইটুকু লিখেছি, তাহলে কিন্তু হবে না, আমি এটা চাইনি। আমি চেয়েছি কি ডিফাইন এনটিভিকিউএফ। যখনই আমি ডিফাইন এনটিভিকিউএফ বলবো, তাহলে এনটিভিকিউএফ এর সংজ্ঞা বলবো, সংজ্ঞা লেখা লাগবে। তো সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা আবার চলে আসি ওই যে প্রি ভোকেশনাল 1 and 2 যেখানে রয়েছে, ওই পেজেই আছে। পেজ নাম্বার ছিল ওটা মেবি 34, এই যে পেজ নাম্বার 34 এই দেখেন একদম প্রথম লাইনটা কি বলেছে, এনটিভিকিউএফ ইজ এ সেট অফ প্রিন্সিপালস এন্ড গাইডলাইনস by which records of learners' achievement are registered to enable nationally recognition of acquired skill and knowledge। ঠিক আছে, তাহলে বলেছে এনটিভিকিউএফ কি, এটা সেট অফ প্রিন্সিপাল এন্ড গাইডলাইনস, যেটা লার্নারের অ্যাচিভমেন্ট এবং কি কি জিনিসে অর্জন করেছে সেইগুলো, এবং কোন কোন বিষয়ে স্কিল আর নলেজ অর্জন করা লাগবে সেগুলো লিপিবদ্ধ করা থাকে, যে বিষয়ে যে ফ্রেমওয়ার্ক দ্বারা সেই এগুলো চিহ্নিত করা থাকে, সেই জিনিসটা কিন্তু এনটিভিকিউএফ। তাহলে আমি এই প্রথম লাইনটা কিন্তু আমি সংজ্ঞা হিসেবে লিখবো।
ঠিক আছে, এখানে আমার এনটিভিকিউ এর ফুল ফর্মটা লেখার দরকার নাই, আমি শুধু সংজ্ঞা লিখলেই হবে। স্যার পেজ নাম্বার 14 তে যে সংজ্ঞাটা আছে 34 ওটা 14 পেজ নাম্বার 14 তে না, যে স্যার। সংজ্ঞাটা আছে ওটা দিলেও হবে, সমস্যা নাই, সমস্যা নাই। পেজ নাম্বার 14 তে যেটা আছে ওই সংজ্ঞাটা দিলেও হবে। তবে এই সংজ্ঞাটা একটু মোটামুটি ভালো করে লেখা আছে, এই জন্য বলেছিলাম। তো সমস্যা নাই, পেজ নাম্বার 14 যে সংজ্ঞাটা ওখানে দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো, এটা আপনারা অনেকে কিন্তু এই যে ডিফাইন এনটিভিকিউএফ, এটা কিন্তু অনেকে সংজ্ঞা লিখেননি, এটা অবশ্যই সংজ্ঞা লিখতে হবে, ডিফাইন এনটিভিকিউএফ, ঠিক আছে। ফুল ফর্ম লিখেছেন সমস্যা নাই, বাট ডিফাইন হলে সংজ্ঞা লেখাটা বেটার। এবার আছে 7 নাম্বার কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম সিএস? সিএস মানে কি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। জি বলেন। আমরা লেভেলটা কয়টা, 8টা দেব না 6টা দেব স্যার? পিভট 1 পিভট 2 আর 6টা, 8টা না 6টা বলি ও আচ্ছা, হাউ মেনি লেভেল, সরি আমি এটা আমার মাই মিস্টেক, এটা আমি স্যার আমি অ্যাসেসমেন্টের সময় এটা ভুলে দেইনি এই অংশটা। আচ্ছা ঠিক আছে, না সমস্যা নেই। হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করি, কোন স্যার বললেন 8টার কথা? জামিউল স্যার, জামিউল স্যার। আচ্ছা স্যার, এটা 8টা না, আমি এখানে দেখেছি, আমি একটু দেখাই, আমি আবার স্ক্রিন শেয়ারে যাই। আচ্ছা স্যার, এইখানে আপনি যে 8টা লিখেছেন সেটা কিন্তু হবে না, অ্যানসারটা কারেক্ট হবে না, অ্যানসারটা আমি একদম ক্লিয়ার করে দেই। আমি পরীক্ষা দিনে লিখিনি, মানে আমি বলতেছি স্যার, একটা পিভট 1 একটা পিভট 2 আর 6টা লেভেল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমি আসলে জিনিসটা ক্লিয়ার করি, আমি কোশ্চেনটা আসলে কিভাবে লিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোশ্চেনটা ছিল কি, এই যে ফ্রেমওয়ার্কের লেভেল কয়টা, কোশ্চেনটা এটা ছিল যে এনটিভিকিউএফ, হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন দ্য ফ্রেমওয়ার্ক, বা হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন দ্য এনটিভিকিউএফ। তখন আমি কি লিখবো, যে এনটিভিকিউএফ, ফুল ফর্ম লেখা দরকার নাই, এই যে এখান থেকে এনটিভিকিউএফ has level from 1 to 6 as well as 2 pre-vocational level, ঠিক আছে। এইটুকু হলো অ্যান্সার, আর বড় কিছু আর কিছুই দরকার নাই। এটার অ্যান্সার হলো কি, NTVQF has level from 1 to 6 and 2 pre-vocational levels, ঠিক আছে। এখানে কিন্তু লেভেল 8টা বলা যাবে না, এখানে বলতে হবে লেভেল হলো 6। আমি বাংলায় এটার অ্যান্সার লিখতে পারি, কিভাবে লিখতে পারি, যে NTVQF এর লেভেল 6, লেভেল 1 থেকে লেভেল 6, এনটিভিকিউ লেভেল আসছে লেভেল 6টা, একই সাথে 2টা প্রি ভোকেশনাল লেভেল আছে। যদি আমি বাংলায় বলি, হ্যাঁ, অনেক সময় এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে এনটিভিকিউ লেভেল কয়টা, আপনাকে ওরাল কোশ্চেনে জিজ্ঞেস করতে হবে, তখন আপনি বাংলায় কিভাবে বলবেন, বলবেন যে এনটিভিকিউ এর লেভেল 6টা, লেভেল 1 থেকে লেভেল 6, একই সাথে 2টা প্রি ভোকেশনাল লেভেল আছে। তো আপনি যদি কোনো কারণে মিস করেন যে 2 প্রি ভোকেশনাল লেভেল, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাকে এটা ক্লিয়ার করে দিতে হবে যে NTVQF has level 1 to 6 and 2 pre-vocational level, অথবা and দিয়ে প্রিভোক 1 and প্রিভোক 2, ঠিক আছে। এই কোশ্চেনটা কি তাহলে ক্লিয়ার হয়েছে? NTVQF এর লেভেল কয়টা, কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। একদম এইভাবে লিখবো। হ্যাঁ, এখানে তাহলে আমরা স্যার এনটিভিকিউ এর লেভেল 6টি 1 থেকে 6 এবং এর সাথে 2টি প্রি ভোকেশনাল লেভেলও আছে, তাই লিখবো স্যার নাকি? জি, এটি হলো অ্যানসার। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আমরা রিটেন কোশ্চেন লিখতে গিয়ে শুধু লিখে আসি যে লেভেল কয়টা লেভেল, 6টা লেভেল, এটুকু লিখে আসলাম, তাহলে হলো না। আবার অনেক সময় লিখে আসি 8টা লেভেল, তাহলেও কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না। বলতে হবে এভাবে যে 6টা লেভেল সাথে 2টা প্রি ভোকেশনাল লেভেল, এই কথাটা এইটুকু বললেই হবে। লেভেল 1 to 6 as well as প্রিভোক 1 and প্রিভোক 2, এইটুকু লিখলেই হবে, এনাফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি 7 নাম্বার, যে হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম সিএস। মানে সিএস বলতে আমরা কি বুঝছি, যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তাই না, বা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, একই জিনিস কিন্তু। তাহলে কোশ্চেনটা বলতেছে যে কারিকুলাম ডকুমেন্ট এবং সিএস, এই দুটোর মধ্যে পার্থক্য কি, বা কারিকুলাম ডকুমেন্ট আর সিএস এর মধ্যে পার্থক্যটা কোথায়। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আসলে অনেকে একটু ভুল লিখে, সবাই অনেকেই পেরেছেন, আবার কিছু কিছু মানুষজন আপনারা একটু ভুল করেছেন।
আমি একটু আলাদাভাবে আমি বলতেছি না কারা কারা এই কোশ্চেনটা ভুল করেছেন, কিন্তু আমি একটু জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই। এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই আমি আগে বলে দিয়েছিলাম, এটা একটু সিবিএলএম 1 না, এটা একটু আমরা অন্য সিবিএলএম থেকে পড়বো, এবং এই কোশ্চেনের অ্যান্সারটা মোটামুটি একটু মুখস্থ করে রাখার ট্রাই করব। মানে এই কোশ্চেনের অ্যান্সারটা পড়লে একই সাথে কিন্তু আমার 3টা কোশ্চেন হয়ে যায়, যে কারিকুলাম ডকুমেন্টের সংজ্ঞাটাও হয়ে যায়, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংজ্ঞাটাও হয়ে যায়, আবার এই কোশ্চেনের অ্যান্সারটাও হয়ে যায়। তো এইটা সিএস এবং কারিকুলাম ডকুমেন্ট এর পার্থক্যটা আমরা পড়বো সিবিএলএম 8 থেকে। সিবিএলএম 8 এ আছে, এটা আমি আগেও একবার বলে দিয়েছিলাম যে 1 নাম্বার সিবিএলএম এটা সুন্দর করে লেখা নাই কোথাও, আমরা এটা যাব সিবিএলএম 8 নাম্বার সিবিএলএম এ। 8 নাম্বার সিবিএলএম এর এটা পেজ নাম্বার 23 এ আছে, আমি আগে থেকে বের করে রেখেছিলাম। হ্যাঁ, 8 নাম্বার সিবিএলএম এ পেজ নাম্বার 23 দেখেন কোশ্চেনই করা আছে, হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো এটা কিন্তু আগেও বলেছি। তো এটার আমি অ্যানসার করব কোন জায়গা থেকে, লাস্ট প্যারাটা। লাস্ট প্যারায় বলেছে কি বেসিক্যালি, এখান থেকে হ্যাঁ, বেসিক্যালি কথাটা লাগবে না, এখানে বলেছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এস্টাবলিশ স্কিল নলেজ এন্ড অ্যাটিটিউড required for a particular industry. A curriculum interprets the industry competency standard so that it can be delivered as a learning program or course in a TVET institution. ঠিক আছে, এই কথাটা লিখলেই হবে। স্যার এটা পেজ কত? পেজ নাম্বার 23, 8 নাম্বার সিবিএলএম 8। সিবিএলএম এর পেজ এটা নাম্বার একটু সবাই ভালো করে এটা নোট করে রাখেন যে সিবিএলএম এর 8 এর পেজ নাম্বার 23 এই কোশ্চেনের অ্যানসারটা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এখানে একজন ম্যাডাম মনে হয় লিখেছিলেন যে পার্থক্যটাই লিখেছেন যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা আসে ইন্ডাস্ট্রি থেকে এবং কারিকুলাম ডকুমেন্টটা আসে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে, এটাই পার্থক্য। তো এটাও হবে আংশিক হলেও এই অ্যানসারটাও হবে যে এইটা এখান থেকে আসে ওটা ওখান থেকে আসে, এটাই আসলে মেইন পার্থক্য। তবে এটা যদি একটা কমন কোশ্চেন হয় এবং এটা প্রায় রিটেন টেস্টে আসে দেখেই আমরা আসলে এইখানে যে লাইনটা আছে এইভাবে লেখার চেষ্টা করব যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এস্টাবলিশ স্কিল নলেজ অ্যাটিটিউড রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি, আর কারিকুলাম ডকুমেন্ট ইন্টারাপ্টস দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সো দ্যাট ইট ক্যান বি ডেলিভার্ড অ্যাজ এ লার্নিং প্রোগ্রাম অফ এ TVET ইনস্টিটিউশন। তার মানে জিনিসটা কি বোঝাচ্ছে, ইন্ডাস্ট্রি স্যার প্রথম যে জি বলেন স্যার প্রথম যে লাইনটা ইন্ডাস্ট্রি competency standard establish the skill knowledge and attitude required for a particular industry, তাহলে এটা যদি আমরা মানে সিএস এর ডেফিনিশনটা এই লাইনটা দেই তাহলে কি হবে? হ্যাঁ, এই লাইনটা দিলেও হবে, এই লাইনটা দিলেও হবে, এটা একটু শর্টে আছে তারপরেও হবে, এটা সমস্যা নেই। তো এখানে ইন্ডাস্ট্রি কম্পিটেন্স স্ট্যান্ডার্ডের যেটা বোঝাচ্ছে যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস এটা আসতেছে কোথা থেকে, এটা আসলে ইন্ডাস্ট্রি থেকে আসতেছে এবং এটা বলতেছে আমার একটা কাজ করার জন্য কি কি স্কিল নলেজ এবং অ্যাটিটিউড লাগবে, যে কোনো কাজ হতে পারে, সেই কাজে একটা ইন্ডাস্ট্রিতে সেই কাজটা করার জন্য, একটা ইন্ডাস্ট্রিতে, একটা অন্য কোনো জায়গা না, ইন্ডাস্ট্রিতে সে একটা কাজ করার জন্য। আমি যদি বলি আমরা বিভিন্ন ধরনের সেলাই শিখি সেটা একটা জিনিস, কিন্তু এই ধরনের সেলাইটা বা আমি একটা কলার সেলাই করব, এই কলার সেলাই করতে হলে আমার কি স্কিল নলেজ অ্যাটিটিউড লাগবে, এবং এই কলার সেলাইটা আমি যদি ইন্ডাস্ট্রি সময় অনুযায়ী ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে চাই তাহলে কি কি স্কিল নলেজ এবং অ্যাটিটিউড লাগবে সেটা আমার লেখা থাকে বা সেটা আমাকে বর্ণনা করা থাকে কোথায়, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস এ থাকে। ঠিক আছে, তাহলে সিএস দ্বারা বুঝতে পারি যে একজন মানুষের একটা লেভেলে বা একটা বিষয়ে স্কিল হতে কি কি নলেজ স্কিল অ্যাটিটিউড লাগে। আর কারিকুলামটা কি, কারিকুলাম হয়তো দেখেন আমরা অনেক শর্ট কোর্স করি স্যার সিএস টা স্যার সিবিএলএম 8 এর 14 পেজে কিন্তু এই সংজ্ঞাটাও আছে স্যার সিএস এর। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এই সংজ্ঞা থাকুক, সমস্যা নাই। আমি বলতেছিলাম যে এই পার্থক্যটা সিএস এবং কারিকুলামের মধ্যে পার্থক্যটা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমি যখন লিখবো আমি এইখান থেকে লেখার চেষ্টা করবো, যে পেজ নাম্বার 23 এবং 8 নাম্বার সিবিএলএম এর। হ্যাঁ, এইখান থেকে লিখলে আমার জন্য সুবিধা হয়, দুটো লাইনে এটা খুব সুন্দর করে মানে অত্যন্ত সুন্দর করে লেখা আছে, দুইটা সুন্দর লাইন দিয়ে লেখা রয়েছে। তো আমি যেটা বলতেছিলাম যে সিএস থেকে আমি এরপরে আসছিলাম কারিকুলামে, এখানে যেটা বলতেছে যে কারিকুলাম কি করে, যে
আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক সময় শর্ট কোর্স করি, অনেকটা ছোট ছোট শর্ট কোর্স করি। তো এই শর্ট কোর্স গুলো করার জন্য আমি একটা কারিকুলাম তৈরি করব, একটা সিবিএলএম, একটা সিলেবাস টাইপের তৈরি করব, বা একটা কারিকুলাম তৈরি করব। এই কারিকুলামটা কিভাবে তৈরি করি ওই ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ব্যবহার করে। আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে আমার একটা ইন্ডাস্ট্রিতে আমার এই কলার সেলাই করতে হবে, তাহলে কলার সেলাই করার জন্য আমার কি কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড লাগবে সেগুলো আমি কোথা দিয়ে জানছি? ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে জানছি যে আমার এই নলেজ, এই এই স্কিল, এই অ্যাটিটিউড থাকলে আমি ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড বজায় রেখে আমি যে কোনো ইন্ডাস্ট্রিতেই আমি একটা কলার সেলাই যে মানুষটা করে সেই মানুষের জবটা আমি করতে পারবো। কিন্তু এই কারিকুলামটা কি করতেছে, হঠাৎ একটা কোনো ইনস্টিটিউটের বা থেকে কোনো কি বলবো বিটেক বা টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা আমাদের নর্মাল যেটা বলি কারিগরি শিক্ষা বোর্ড থেকেও যদি আমাদের হঠাৎ করে মনে হলো যে কলার সেলাই নিয়ে আমি একটা কোর্স করাবো, বা বিভিন্ন ধরনের কোর্সের মধ্যে আমি কলার সেলাই এই কোর্সটা অন্তর্ভুক্ত করব। তো এই কলার সেলাইয়ের কোর্সটা অন্তর্ভুক্ত করার জন্য আমার কি করা লাগবে? আমার করা লাগবে যে কলার সেলাই ইন্ডাস্ট্রিতে কি নিয়মে কেমনে করে সেটা করা লাগবে। সেটা করার জন্য আমি কোথায় যাব? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে যাব। তাহলে সেই কথাটাই বলতেছে যে কারিকুলাম ইন্টারাপ্টস দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সো দ্যাট ইট ক্যান বি ডেলিভার্ড অ্যাজ এ লার্নিং প্রোগ্রাম অর কোর্স ইন এ টিবেট ইনস্টিটিউশন। ঠিক আছে, এই কথাটা কি সবাই ক্লিয়ার? এই দুটার পার্থক্যটা, মেইন পার্থক্যটা আসতেছে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা আসতেছে ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রির নিয়ম ফলো করে, ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে সেইটা। আর কারিকুলাম আসতেছে কোথা থেকে? কারিকুলাম করতেছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে। তো এইটা আসলে মেইন পার্থক্য। আমি আসলে এটার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এত কথা বলতেছি। আরো একটা পার্থক্য আছে যেটা আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারে, যে একটা জায়গায় কারিকুলাম কি অতি সহজে চেঞ্জ হয় নাকি অনেক দিন পর পর চেঞ্জ হয়? আমাকে একটু কেউ বলবেন যে কারিকুলাম কি প্রতি বছর কি কারিকুলাম চেঞ্জ করা সম্ভব, নাকি একটা দীর্ঘ সময় পর পর কারিকুলাম চেঞ্জ করা সম্ভব? রাইট, দীর্ঘ সময় পর পর হয়। তাহলে দেখা যাচ্ছে আচ্ছা কারিকুলামের বিষয়টা গেল। এখন যখন আমি একটা ইন্ডাস্ট্রিতে একটা কলা সেলাইয়ের বিষয়টা আসলো, যেটা আমি এক্সাম্পল দিচ্ছি, ইন্ডাস্ট্রিতে কলা সেলাইয়ের স্টাইলটা বা এখানে স্কিল, নলেজ, অ্যাটিটিউডটা কি বছরের পর বছর একই থাকে, নাকি যুগের সাথে সাথে প্রতি সময় কিছুদিন পর পরই এটা আপডেটেড হয়? তাই না? ইন্ডাস্ট্রিতে যখন আমার স্কিল